The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. আইপিএলে বাংলার ক্রিকেটারদের এক কথায় দূরবীন দিয়ে খুঁজতে হয়। গত কয়েক বছর ধরে এই প্রবাদ বাক্যটা মিথ হয়ে গিয়েছে। তবে আইপিএল এর 18তম সংস্করণে মুকেশ কুমার, অভিষেক পোরেলদের সঙ্গেই বাড়ছে বাঙালির সংখ্যা। সৌজন্যে অভিজিৎ ভট্টাচার্য। বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে এই নামটা এখনো পর্যন্ত খুব একটা পরিচিত নয়, কারণ তিনি প্রচারে থাকেন কম, কিন্তু কৃতিত্ব কোনো অংশে কম নয়। আসন্ন আইপিএলে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকছেন চন্দননগরের অভিজিৎ। মোট 6টি ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে বাংলার এই আম্পায়ারকে। ক্রিকেটার ছিলেন, কিন্তু প্রথম শ্রেণীর কোনো ম্যাচ খেলা হয়ে ওঠেনি। অল্প বিস্তর কোচিংও করিয়েছেন। তবে অভিজিৎ আম্পায়ারিং করেই বাংলাকে সর্বভারতীয় ক্ষেত্রে ফের একবার গর্বিত করেছেন। প্রথম বাঙালি হিসাবে আইপিএলে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। প্রথমে ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো, এর আগে আপনি আইপিএলে চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করেছেন, এবার সরাসরি ফিল্ড আম্পায়ার। তো কীভাবে নিজেকে প্রস্তুত করছেন এবং এই অনুভূতিটা কেমন? অনুভূতিটা তো দারুণ। মানে তুমি একটু আগেই আমার ভিজুয়ালাইজেশন বোর্ডটা দেখলে, যেখানে আমি বহুদিন আগেই লিখে রেখেছিলাম যে আইপিএল হচ্ছে আমার টার্গেট। তো অনুভূতিটা তো ভালো। আমার জায়গায় যে কেউ আইপিএলে চান্স পেল, কারণ আইপিএল হচ্ছে মানে হোল ওয়ার্ল্ড ওয়াচ করে। মানে এমনি ইন্টারন্যাশনাল ম্যাচ হয়তো মিস করতে পারে, কিন্তু আইপিএলের ম্যাচ মানে আমি যখন ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে যেতাম, সেখানকার লোকেরাও আইপিএল দেখে আর কি। মানে তারা ইনফ্যাক্ট WPLও দেখেছে। সুতরাং এখানে চান্স পাওয়া মানে এটা ইন্ডিকেট করে যে অ্যাট দ্য মোমেন্ট আই এম ওয়ান অফ দ্য বেটার আম্পায়ার্স অফ ইন্ডিয়া, এবং আমি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি, তাতে বেঙ্গলের নাম সামনে আসছে। সেজন্য আমার আনন্দ হচ্ছে যে বেঙ্গলের নাম ফোরফ্রন্টে এসছে থ্রু আমি। আর প্রস্তুতি বলতে আমি তো কিছুদিন আগে অবধিও ম্যাচই করে এসেছি। মানে ইনফ্যাক্ট রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিন 15 আগেই করে এসেছি আমি। তো তার মধ্যে ম্যাচ প্র্যাকটিস করার জন্য আমি লাস্ট এপিসেন্ট ট্রফি চলছে এখন কলকাতায়, আমি গতকালও একটি ম্যাচ করেছি আর কি। আর কালকে আমি বেরিয়ে যাচ্ছি আইপিএলের জন্য। ওখানে আমাদের একটা ওয়ার্কশপ আছে। ওয়ার্কশপের পরে যে ভেন্যুতে ম্যাচ আছে, যার তারা সেই ভেন্যুতে চলে যাবে। তো সেখানে গিয়ে নেট প্র্যাকটিস টিমগুলোর সঙ্গে করতে হবে। প্রস্তুতি বলতে এইটা। আর প্লেইং কন্ডিশন এখনও পর্যন্ত আমাদের পাঠায়নি, ওয়ার্কশপেই হয়তো ডিসকাস হবে। খুব একটা চেঞ্জ মনে হয় না কিছু হয়েছে। সুতরাং গত বছরে যা ছিল তাই হয়তো আছে, তো সেটা গিয়ে দেখতে হবে। সুতরাং এই আর কি। অভিজিৎ, একটা জানতে চাইবো যে এটা যেমন একদিকে গর্ব, তেমনি অন্যদিকে দায়িত্ব বাড়িয়ে দেয়। মানে আপনি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছেন। আমরা আইপিএলে ক্রিকেটারদের সংখ্যা যদি বলি খুব হাতে গোনা, সেখানে এই যে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা একটা বাড়তি চ্যালেঞ্জ নিশ্চয়ই আপনার কাছে, এবং সেটাকে সঠিকভাবে পালন করা, এই বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করবেন বা কীভাবে? দেখো, সঠিকভাবে পালন করা মানে তোমার প্রিপারেশান ঠিক থাকতে হবে। মানে একটা আম্পায়ারিং করতে গিয়ে তখন তো মাঠে নেবে মনে থাকে না যে আমি বেঙ্গল রিপ্রেজেন্ট করছি কি সৌরাষ্ট্র রিপ্রেজেন্ট করছি, বা যখন একটা অ্যাপিল হয় তখন তো আর মনে থাকে না যে আমি বেঙ্গলের নাম বাজে করবো না ভালো করবো। অ্যাপিলটা আমার যেটা মনে হয় আউট নট আউট সেইটা দিই। এবার তারপর রিভিউ নিলে ডিআরএসে আমার ফরে আসে, আমার এগেনস্টে আসতে পারে, যে কোনো আম্পায়ারের ক্ষেত্রে সেটা। সুতরাং এইটা নিয়ে হয়তো পরে ভাবা যেতে পারে যে আইপিএলের ম্যাচগুলোর পরে যে আমি কীরকম করলাম। এবার আমি কীরকম করলাম সেটা যারা ভিউয়ার্স তাদের বিচার একটা হতে পারে, যারা আমার ইভ্যালুয়েশন করবে মানে টেকনিক্যাল লোক যারা, তাদের ইভ্যালুয়েশন একই হতে পারে, অন্যরকম হতে পারে। সুতরাং চ্যালেঞ্জ মাথায় রেখে আম্পায়ারিং করতে যাব না। আম্পায়ারিং আমি করি, এতদিন আম্পায়ারিং করছি। এই আম্পায়ারিং করেই আজকে আমি এখানে এসেছি, এবং এই আম্পায়ারিংটাই কন্টিনিউ করব। এইটাই আমার মানে গোল, যে আমি যেটা করে এসেছি সেটা কন্টিনিউ করব। আপনার কাছে কোন ম্যাচ সব থেকে চ্যালেঞ্জিং? মানে আপনি অনেক ম্যাচের শিডিউল অলরেডি পেয়ে গেছেন, সেখানে আপনাকে একটা খুব কঠিন ম্যাচ আছে শুরুতেই আপনার জন্য, মুম্বাই বনাম চেন্নাই সম্ভবত। ওটা লাস্ট ম্যাচ আমার। হ্যাঁ, ওটা আমার লাস্ট ম্যাচ। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে কোন ম্যাচগুলোর ক্ষেত্রে আপনি সব থেকে চ্যালেঞ্জিং হতে পারে আপনার ক্ষেত্রে মনে হচ্ছে? চ্যালেঞ্জিং মানে দেখো, আমাকে অনেকেই বলেছে যে মুম্বাই ইন্ডিয়ান্স আর সিএসকে যে ম্যাচটা আমার 20th এপ্রিল আছে আর কি,
বিগ ম্যাচ সবাই সব বলছে। এখন চ্যালেঞ্জিং তুমি যেটা বলছো, চ্যালেঞ্জ একটা আম্পায়ারের জন্য হচ্ছে অ্যাপিল, আর একটা হচ্ছে প্লেয়ার্স ম্যানেজমেন্ট। প্লেয়ার্স ইন বিটুইন প্লেয়ার্স কনফ্লিক্ট হতে পারে, প্লেয়ার ভার্সেস আম্পায়ার হতে পারে। সুতরাং সেইটা কোন ম্যাচে হবে কেউ জানে না। কিন্তু আজকে সিএসকে মুম্বাই ইন্ডিয়ান্স মানেই যে সেই ম্যাচেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে এরকম না। আমার ফার্স্ট ম্যাচ দিল্লি ক্যাপিটালস লখনৌ জায়ান্টস, সেখানেও আমাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। আমি জানি না কোন ম্যাচে কী চ্যালেঞ্জ আসবে, তো আগে থেকে জানা যায় না। সুতরাং ওই ভেবে তো যাবো না আমি, মানে কোনো প্রিকনসিভড আইডিয়া নিয়ে আমি কোনো ম্যাচেই নামবো না। আমি যাব, আমি আমার আম্পায়ারিং করবো অ্যাজ ইট গোজ। এরকম নয় যে নাম দেখে বা ম্যাচের টিমের নাম দেখে ম্যাচের ইম্পর্টেন্স আমি ঠিক করবো। আমার জন্য এভরি ম্যাচ ইজ ইকুয়াল। যদি আপনি 2008 সাল থেকে আম্পায়ারিং করছেন, তারপর প্রযুক্তির অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক এসেছে, তো এই প্রযুক্তি কি আম্পায়ারদের কাজে আরও সুবিধা করে দিয়েছে? এবং প্রযুক্তি নিয়ে বড় বড় একটা বিতর্ক হয়েছে ডিআরএস নিয়ে, যে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে বিতর্ক একটু হচ্ছে, আবার সুবিধা, আপনার কি মনে হয় এই প্রযুক্তি আম্পায়ারদের কাজকে অনেক বেশি সুবিধা করে দিচ্ছে? সুবিধে করে দিচ্ছে মানে কি, দেখো ব্যাপারটা হচ্ছে যে একটা আম্পায়ারের ডিসিশন পছন্দ না হলে তখন প্লেয়াররা, স্পেশালি আমি বলছি ধরো এলবিডব্লিউ তো ডিআরএস আসার আগে অবধি এটা এলবিডব্লিউ নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হচ্ছে এলবিডব্লিউ। তার একটাই কারণ হচ্ছে এই এলবিডব্লিউর কোনো এভিডেন্স নেই। আর যেটা বোল্ড হলে এভিডেন্স আছে, একটা ক্যাচ হলে এভিডেন্স আছে। এলবিডব্লিউটা আম্পায়ারের অ্যাজাম্পশান, প্লেয়ারদের অ্যাজাম্পশান। সুতরাং এইটা মিনিমাইজ করে দিয়েছে, অলমোস্ট জিরো করে দিয়েছে ডিআরএস আসার পর। কারণ এখন অনেক ডিসিশান যেটা আগেকার দিনে ডিআরএসের বিফোর ডিআরএস মনে হতো যে আউট দেখা যাচ্ছে, সেগুলো এখন দেখাচ্ছে নট আউট। কিছু জিনিস যেটা মানে আগে যেত যে এটা আউট হতে পারে নাকি, এখন ডিআরএসে দেখাচ্ছে আইদার আউট অর আম্পায়ার্স কল, এরকম ধরনের কিছু। আর বিতর্ক যেটা প্রযুক্তি নিয়ে তুমি বলছো, মানে দ্যাট ইজ ডিআরএস নিয়ে যে বিতর্ক আছে, সেটা এই রিসেন্টলি আমরা কিছু ম্যাচে দেখেছি স্পাইক নিয়ে বিতর্ক হয়েছে। এই স্পাইকটা নানা ধরনের হয়, ঠিক আছে। এবার এই স্পাইকটা কী হয় সেটা কিন্তু হোল ওয়ার্ল্ড জানতে পারে না। স্পাইকটা কী কারণে হয়, কারণ এই যে এই ডিআরএসটা হচ্ছে একটা সাউন্ড বেসড টেকনোলজি। তো সাউন্ড হলে স্পাইক দেখাবে, সেটা ব্যাট বলের সাউন্ড হতে পারে, ব্যাট প্যাডের সাউন্ড হতে পারে, ব্যাট মাটিতে লাগার সাউন্ড হতে পারে, বল রাফে পড়েছে সেই সাউন্ডেও হতে পারে, উইকেট কিপারের পা টার্ফ ব্রাশ করছে বা ঘষছে, ব্যাটসম্যানের পা। এখন সেই যে স্পাইকটা, সেটা কোনটা কারেক্ট স্পাইক রিডিংটা হচ্ছে টিভি আম্পায়ারের জব। সেই জন্যই আমরা বলি যে টিভি আম্পায়ারিং, আমি জানি বাড়িতে বসে লোকে বলে, আমার অফিসে অনেকে বলেছে যে টিভি আম্পায়ারিং তো খুব ইজি জব। টিভি আম্পায়ারিং অনফিল্ড আম্পায়ারিংয়ের থেকে অনেক টাফ জব। কারণ এই যে বিতর্কগুলো হয়, বিতর্কগুলো কিন্তু ওই সময় ওই মোমেন্টে ওই টিভি আম্পায়ারকে সামলাতে হয়। তখন টিভি আম্পায়ারকে কিন্তু কেউ হেল্প করে না। অনফিল্ড আম্পায়ার আউট নট আউট দিয়ে দিল, অনফিল্ড আম্পায়ার একটা লো ক্যাচ রেফার করে দিল। এবার টিভি আম্পায়ার তখন তার যে অ্যাকিউমেন্ট আছে সেই দিয়ে তার একটা জাজমেন্ট দেয়। সেটা যদি মেজরিটি সাপোর্ট করে তাহলে তার ফরে কথা বলে, মেজরিটি সাপোর্ট না করে তার এগেনস্টে কথা বলে। হতে পারে সে ঠিক দিয়েও, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ঠিক দিয়েও হোল ওয়ার্ল্ড তাকে বাজে বলেছে, ভুল বলেছে। বললেন তো আপনার ক্ষেত্রে আইকনকে বা আপনি কাকে দেখে সবসময় অনুপ্রাণিত হন বা সবসময় শেখেন, বা দেশি হতে পারে, আন্তর্জাতিক বিদেশি হতে পারে, কোন আম্পায়ারদের সবসময় ফলো করেন বা তাদের দেখেন? দেখো একটা স্টেজে তো মানে আমি যখন এসেছিলাম নতুন আম্পায়ারিং করতে, তখন যদি অলমোস্ট প্রায় ছাড়ের দিকেই, মানে সাইমন টাফেলের ডিসিশন মেকিং প্রি ডিআরএস এরা, ও তো ডিআরএসে ম্যাচ করেনি খুব একটা, খুব ভালো ডিসিশন মেকিং, খুব রেসপেক্টেড আম্পায়ার ছিল। কিন্তু ডিআরএস আসার পরেও যে বহুদিন আম্পায়ারিং করেছে এবং অনেকগুলো অ্যাসেস সিরিজ করেছে, আলিমদার আমি তো মনে করি যে একটা ফ্যান্টাস্টিক আম্পায়ার। এবং ইদানিংকালে মানে যখন নিতিন জাস্ট এলিট প্যানেলে এলিভেটেড হয়েছিল আর কি, নিতিনের ডিসিশন মেকিং তো মানে ইম্যাকুলেট ছিল, ওর তো ওভারটার্ন হতোই না প্রায়, ঠিক আছে। ইদানিংকালে হয়তো একটা দুটো ওভারটার্ন হচ্ছে। মাইকেল গফ আমি দেখেছি। আমি যখন আইপিএলে ছিলাম ফোর্থ আম্পায়ার, আমার গ্রুপেই মাইকেল গফ ছিল। ইনফ্যাক্ট এবছরও মাইকেল আমাদের গ্রুপেই আছে। ওর ওয়ার্ক এথিক, নিতিনের ওয়ার্ক এথিক দুর্দান্ত। মানে ব্যাপার হচ্ছে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে তো, যে
ওর আছে, ওর সে আছে, চলে যাচ্ছে। যদি এদের ওয়ার্ক এথিকগুলো কেউ দেখে তাহলে আর এগুলো চিন্তাতেও আসবে না আর কি। মানে আমি তো মানে নিতিনকে আমি অনেক দিন ধরে তো দেখছি, ও আজকে এলিট প্যানেলে আছে বা আইসিসি প্যানেলে এসছে, 7-8 বছর হবে বা ওরকমই হবে। কিন্তু মানে আমার প্রথম জীবনে আমি নিতিনের সঙ্গে একটা ওয়ানডে ম্যাচ করেছিলাম। আপনি ক্রিকেটার ছিলেন, সেখান থেকে কেন আম্পায়ারিংয়ে এলেন? কেন কোচিংয়ে? আমরা জানি ক্রিকেটটার থেকে অনেকে কোচিংয়ে চলে আসে, কিন্তু আপনি এলেন আম্পায়ারিংয়ে, কেন বেছে নিলেন আম্পায়ারিংটাকে? বেছে নিলাম কারণ হচ্ছে কোচিংয়ে আমি গিয়েছিলাম। আমি বিসিসিআই লেভেল এ, লেভেল বি কোর্স অনেক দিন আগেই করেছি, মানে 2010-এই আমি লেভেল বি কমপ্লিট করেছি। আমি লোকালি কোচিং করতাম, কিন্তু ইন দ্য মিন টাইম আমি আম্পায়ারিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, এবং আম্পায়ারিংটা পেয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে কোচিং বড় জায়গায় করতে গেলে আমার যেহেতু ফার্স্ট ক্লাস ব্যাকগ্রাউন্ড নেই অ্যাজ এ প্লেয়ার, সেটা হয়তো আমার জন্য একটা হিন্ড্রেন্স হতে পারে। তো এই আম্পায়ারিং ক্ষেত্রে সেটা নাও হতে পারে, তখন আমি জানতাম না যে আমি আম্পায়ারিং করে কতদূর কী যাব। তো আম্পায়ারিংটা আমার মনে হয়েছিল সেই সময়, আমার একটা মনে তো মানে একটা মানে আমার সাবমিসিভ মাইন্ডে একটা তো আছে যে আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে পারিনি। তো সেইটা আমি ক্রিকেটের মাধ্যমেই অন্য কোনো ফরম্যাটে সেটা ফুলফিল করতে চেয়েছিলাম, যেটা আমার মনে হয়েছিল যে আম্পায়ারিং করে ওই ফুলফিলমেন্টটা হতে পারে, যেটা অলরেডি হয়েছে, এবং আমি আরও ফার্দার বেটার জায়গায় ইন্টারন্যাশনাল ম্যাচ আপনার লক্ষ্য থাকবে? আমার বেটার করার লক্ষ্য থাকবে, এরকম কোনো স্পেসিফিক টার্গেট আমার নেই। আমার নিজের আম্পায়ারিংটা আরও ইমপ্রুভ করা ডে বাই ডে, আর বেটার আম্পায়ারিং করা, বেটার এক্সপিরিয়েন্স গ্যাদার করা, এইগুলোই আমার লক্ষ্য। বাকি যেগুলো ওগুলো ডেস্টিনিতে থাকলে হবে, আর ডেস্টিনিতে না থাকলে হবে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লোকে যদি বলে যে ইউ আর আ গুড হিউম্যান বিং অ্যান্ড ইউ আর আ ভেরি গুড আম্পায়ার বা এক্সেলেন্ট আম্পায়ার মেবি, তাহলে আই উইল বি হ্যাপি। রবিদা, বাংলা থেকে তো সেভাবে আম্পায়াররা উঠতে খুব একটা দেখিনি এই পর্যায়ে, আপনি যে পর্যায়ে পৌঁছে গেছেন, তো আপকামিং আম্পায়ারদের বা যারা নতুন উঠে আসছে বাংলা থেকে অন্য ভারতবর্ষ, তাদের কী বার্তা দেবেন? কী টেকনিক্যালি বা কী থাকলে আরও বেশি এই জায়গায় এসে পৌঁছানো যাবে? আপনি নতুনদের কী বার্তা দেবেন? নতুনদের বার্তা দেবো যে 1 নম্বর হচ্ছে ডোন্ট কমপ্লেন, কারণ কমপ্লেন করে কিছু আসে না। আর ট্রাই টু ইমপ্রুভ ইউর সেলফ রাদার দ্যান ক্রিটিসাইজিং ইউর কলিগস, যেটা আমি বহু দেখেছি, বিশেষ করে বাংলায়। নিজেকে ইমপ্রুভ করা, কমপ্লেন না করা, অন্য লোকের ক্রিটিসিজম না করা, নিজের কাজটায় ফোকাস করা। আদারওয়াইজ বাকি যেগুলো আমি বললাম সেগুলো করলে কি হয়, নিজের ফোকাসটা থেকে ফোকাসগুলো তো ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, সেই জন্য গোলটা থেকে সরে যায়। মানে হর্সেস ব্লিঙ্ক দিয়ে তোমাকে নিজে প্রিপেয়ার করতে হবে যে আমি করব। আজকে দেখো আম্পায়ারিংয়ে আমি এরকমও শুনেছি কিছু আম্পায়ারের মুখে যে তার একটা ভুল হয়েছে, ও চাইছে ওর পার্টনারের দুটো ভুল হোক, তাতে করে একটা ফিলিং ওর আসবে যে আমি ওর থেকে বেটার। কিন্তু ওভারঅল আম্পায়ারিংটা কি বেটার হলো? মানে আমি ধরো একটা ভুল করেছি, আমার পার্টনার দুটো ভুল করেছি, তাহলে ম্যাচে 3টে ভুল হলো। আমি একটা ভুল করেছি, আমার পার্টনার একটাও যদি ভুল না করে, তাহলে ম্যাচটা কি হলো? ফেয়ার। হ্যাঁ, হতে পারে ওই ম্যাচটায় ও একটা ভুল করলো না, আমি একটা ভুল করলো। নেক্সট ম্যাচে তো এরকম হতে পারে দুজনের একজনও কেউ ভুল করবো না। তো তাহলে ওভারঅল আম্পায়ারিংটার ইমপ্রুভমেন্ট হবে। আর এই ওভারঅল আম্পায়ারিং ইমপ্রুভমেন্টের জন্য আমার কন্ট্রিবিউশন কী হতে পারে সেটা চিন্তা করলেই নিজের ইমপ্রুভমেন্ট হবে, এবং ডেফিনেটলি মানে সুনার আর লেটার ইউ উইল বি নোটিসড, এটা আমি একদম গ্যারেন্টি দিতে পারি। সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।